আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠন কোনটি? এবং বিষয়টা বিস্ময়কর হলো সত্য যে কোনো রাজনৈতিক দল নয়, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলনটা, যে গণ অভ্যুত্থানটা এই দেশে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে এদের অবস্থান ছিল। এরা দাবি করছে এদের নেতৃত্ব হয়েছে, আমি ওইভাবে বলি না, আমি ওইভাবে দেখি না। আমি মনে করি সে আন্দোলনে সারা দেশের সকল রাজনৈতিক দল, সকল সাধারণ মানুষ সবাই ছিল এবং সামনের সারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠনের, ঠিক সংগঠনও নয়, একটা সময়ের প্রয়োজনে গড়ে ওঠা একটা নাম, তারা এর সামনের সারিতে দৃশ্যমান ছিল। অনেক সংগঠন, অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই নামের সঙ্গে জড়িয়ে ছিল, এই নামের ভেতরে ঢুকেছিল। সেই আন্দোলনের এখন একক দাবিদার হয়ে গেছে তারা, এবং তারা বলে বেড়াচ্ছে যে তারাই নাকি আন্দোলনটা নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না। সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এদের একজন করে সময় একাধিক সমন্বয়ক ছিল, সবাই মিলেই আন্দোলনটা করেছে। কিন্তু পরে দেখা গেছে যে তারা এক ধরনের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে, তখন ঢাকা ভিত্তিক কিছু লোক এই সংগঠনের মূল নেতৃত্বে ছিল। এবং আমরা বিভিন্ন টেলিভিশনের টক শো, বিভিন্ন সংগঠন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনা সভায় আমরা গুটি কয়েক এই 10-12 জন লোককে দেখি যারা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আছেন। কোনো সমস্যা নেই, এতে কিন্তু কোনো সমস্যা আছে বলে আমি বলছি না, এটা ভালো। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছাত্ররা এখন জাতীয় নেতৃত্বে দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছেন, এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। এবং এই ছাত্রদের 3 জন এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতেও আছেন, এগুলো সবই ইতিবাচক দিক, সবগুলি আমি প্রশংসা করি এবং গর্ববোধ করি আমরা যে আমাদের ইয়াং জেনারেশন কত ভালো করছে। কিন্তু তারপর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সারা দেশে এখন এটা কি করছে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নামে ধারীরা সারা দেশে কি করে বেড়াচ্ছে। অথবা যদি আমি আরো অন্যভাবে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নাম ধরে কিছু লোক কি নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েনি? বিভিন্ন এলাকা থেকে আমরা নানা ধরনের খবর পাচ্ছি। আমি অত দূর যাব না, আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জানি, অনেকে আমার কাছে অনেক কিছু বলেছে, জানিয়েছেন, সে আলোচনায় আমি যাচ্ছি না। কারণ লোকে বলবো ভাই সব কথা গেলে তোমাকেই বলে গেছে, ওই ঝামেলায় আমি যাবই না। আজকে আমি বরং আজকের এবং কালকের 2-3 দিনের পত্রপত্রিকা থেকে আমি র্যান্ডমলি কয়েকটা খবর আপনাদেরকে একটু শোনাতে চাই। প্রথম যে খবরটা পড়ছি এটা আজকের খবর, সেটা হলো পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে 2 পক্ষে হট্টগোল। মানে তারা লিফলেট বিতরণ করতে গিয়েছিল, তাদের যে লিফলেট তারা কয়েকদিন ধরে বলছিল যে আপনার জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটা 2 দিক থেকে বিতরণ করে এক জায়গায় এসে তারপরে এখানে হইচই লাগিয়ে দিয়েছে। এবং তারপর এক পক্ষ বলছে ওই পক্ষ ছাত্রলীগের লোকজন আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে, আর এক পক্ষ বলছে না ওরাই ছাত্রলীগের লোক, তারাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। ধাক্কাধাক্কি, পুলিশ যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এনেছে। একটা ডিটেল বলতে গেলে আপনারা শুনতে মোটামুটি নাটকীয় কিছু ঘটনা আছে, হয়তো কৌতুক অনুভব করতে পারতেন, কিন্তু সেই ঝামেলায় আমি আর যাচ্ছি না। আমি খালি কয়েকটা ঘটনা আপনাদের পড়ে শোনাচ্ছি। 11 জানুয়ারি একটা খবর, মানে গতকালকের একটা খবর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে অবরুদ্ধ করে হামলা। মানে চট্টগ্রামে এই বৈষম্য বিরোধীর মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে ওখানে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালানো হয়েছিল। এটা চট্টগ্রামে শনিবার দিন সন্ধ্যায় ওয়াসা মোড়ে একটা অফিসে নাকি এই ঘটনা ঘটেছিল। এবং তারা অভিযোগ করেছে তাদের উপর হামলাটা চালিয়েছে ছাত্রলীগ নিয়ন্ত্রিত কোনো একটা গ্রুপ, এটা তাদের অভিযোগ। আর তারা যেহেতু অভিযোগ করেছে নিশ্চয়ই সেটাই গৃহীত হবে, কারণ তারা কোনো অভিযোগ করে সেটা গৃহীত না হলে তো আবার সমস্যা। যাই হোক, এটা চালিয়েছে একটা ঘটনা। আর একটা ঘটনা আবার বলি, এটা একটা বড় ঘটনা, এটা কালকের ঘটনা, অনেক বড় ঘটনা। কিরকম
যে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে এটা নিয়ে অভিযোগ করা হয়েছে। কেউ কেউ বলছে এই কমিটিতে প্রকৃতপক্ষে এমন লোককেই জায়গা দেওয়া হয়েছে যে লোকগুলো এই আন্দোলনের সঙ্গে ছিলই না, এবং টাকার বিনিময়ে নাকি তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। যারা প্রকৃত ত্যাগ স্বীকারকারী, যারা আন্দোলন করেছেন, তাদের নাকি এখানে জায়গা হয়নি। এটা নিয়ে বাকবিতণ্ডা। সেই বাকবিতণ্ডা মিরপুর থেকে আসতে আসতে এই বাংলা মোড়ের রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিশাল অফিস আছে, রূপায়ণ টাওয়ারের অফিস কিন্তু অনেক বড় অফিস। রূপায়ণ টাওয়ার অনেক ভ্যালুয়েবল একটা জায়গা। হ্যাঁ, সেখানে এত বড় অফিস তারা কিভাবে মেনটেন করে আমি জানি না। এটা কত টাকা ভাড়া দেয় আমি তাও জানি না। কখনো দেখা হলে হয়তো জিজ্ঞাসা করতে পারবো। সেই অফিসে এসে তারা মারামারি করছে, এবং মারামারি করতে যে 3 জন আহত হয়েছে। এটা একদম কেন্দ্রীয় কমিটির ঘটনা। এটা ঢাকা বসে এই ঘটনা ঘটেছে। আচ্ছা, মানিকগঞ্জে সেখানেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 পক্ষের প্রতিনিধিরা মিলে মারামারি করেছে। এতে 2 জন, মেহরাব খান এবং মিরাজ হোসেন নামে 2 জন ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। এগুলি কেন? লিফলেট বিতরণ করতে যে, একটা কথা ভাবুন, এরা নিজেরা একই সংগঠনের লোক, নিজেরা লিফলেটটা পর্যন্ত ঠিকঠাক মতো বিতরণ করতে পারে না। লিফলেট বিতরণ করে নিজেরা মারামারি করে। কেন করে সে আলোচনা আমি একটু পরে আসছি। এই মারামারি কি অর্থ থাকতে পারে? এর মধ্যে আরেকটা ঘটনা দেখলাম সাতক্ষীরায়। ওখানে একটা কমিটি ঘোষণা করা হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। কমিটি ঘোষণা 2 দিনের মধ্যে সেখান থেকে 8 জন সদস্য পদত্যাগ করছে, এবং তারা বলছে এই কমিটিতে এমন লোককে ঢোকানো হয়েছে যারা নাকি আসলে এই কমিটিতে থাকার যোগ্যই না, তাদের এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না। এই যে একটা জিনিস ভাবুন, আমি যেগুলো এইটা কিন্তু আমি মাত্র 2 দিনের ঘটনা নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই কমিটিতে ঢোকার জন্য কেন তো হুড়াহুড়ি, অথবা এই কমিটিতে ঢুকতে না পেরে কেন এত ক্ষোভ, অথবা এই কমিটিতে কেন ঢুকলো এটা নিয়ে কেন পরস্পরকে আক্রমণ, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, অথবা ছাত্রলীগ ঢুকে গেছে বলে একজন অপরজনকে অভিযোগ করছে কেন? এখানে ঢুকতে পারলে কি মধু? মধুটা কি ভাই? আমার প্রশ্নটা এখানে, মধুটা কি? আমি একটা ঘটনা বলি আপনাদেরকে। বিভিন্ন সময় টকশো করি, করার কারণে অনেক সময় ছাত্রলীগের নেতারা, ধরেন আওয়ামী লীগ আমলের কথা বলছি, ছাত্রলীগ অনেক নেতা টেতা মনে করেন হয়তো আমার সঙ্গে টকশোতে বসেছেন একসঙ্গে, তারা তাদের কথা বলেছেন, আমি আমার কথা বলেছি। অনেকে ভেবেছেন যে এর সঙ্গে যেহেতু আমি কথা বলছি তাহলে হয়তো এর সঙ্গে আমার একটা টকিং টার্ম আছে। এর উপর ভিত্তি করে ছাত্রলীগের অনেক নেতারা আমার কাছে, কিন্তু মানে নেতা ঠিক নয়, যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকতে চায়, এরকম 2 জন আমার কাছে এসেছিল। তখন ভাই আপনার সঙ্গে দেখলাম যে ইনানের একটা টকশোতে আপনার কথা বললেন, ইনান তো আপনাকে বেশ সম্মান করে কথা বললো, তো নিশ্চয়ই আপনার সঙ্গে সম্পর্ক আছে, অথবা সাদ্দামের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে। আমি বলি ভাই এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, ওই ওখানে কথা বলেছি, এর বাইরে কখনো আমার দেখা হয় না। তবুও তো আপনি একটু ফোন টোন করলে আপনি তো হয়তো আমাকে কমিটিতে ঢুকাই দিবে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের কাহিনী বলতেছি।